আসসালামু আলাইকুম। আজকে আমাদের সি প্রোগ্রামিং 3 ক্লাস হওয়ার কথা ছিল, তো সেই অনুযায়ী চলে আসলাম। আসসালামু আলাইকুম। তো সবাই ভিডিওটা এবং শব্দ ক্লিয়ার কিনা আমাকে একটু জানান। তো আজকে আমাদের ক্লাসের আমরা কিছু জিনিস পড়াবো আজকের ক্লাসে আমাদের পড়ানোর টপিক হলো ফাংশন, তারপরে রিকারশন, তারপরে আমরা পয়েন্টার। তো এই তিনটা জিনিস আজকে আমরা সলভ করব। আমি আবারও বলছি, আজকের ক্লাসে আমাদের পড়ানোর কথা ফাংশন, রিকারশন অ্যান্ড পয়েন্টার। হ্যাঁ, এই তিনটা মেন জিনিস আমরা আজকে সমাধান করব। তো এই জিনিসগুলো আমরা একটু ভালো করে বুঝবো। আমাদের অনেকগুলো স্লাইড আজকে, বিশেষ করে রিকারশনটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা আজকে মেনলি রিকারশন থেকে শুরু করে বাকি জিনিসগুলো একটু ঠিক মতো বুঝবো আর কি। যাই হোক, তো আমি যদি প্রথমে চলে আসি ফাংশন কি জিনিস, যদি আমি বলি যে ফাংশন থেকে আমরা শুরু করি একটু সহজভাবে। ফাংশন ফাংশন খুবই সহজ একটা জিনিস। সেটা হলো, ফাংশন হলো সাধারণত ধরেন, ফাংশন কেন সি প্রোগ্রামিং ইউজ করি, বিকজ সি একটা স্ট্যান্ডার্ড প্রোগ্রাম। তো আমরা যদি অনেক বড় একটা সমস্যাকে বা অনেক বড় একটা প্রবলেমকে যদি যদি আমরা ছোট ছোট খণ্ডে ভাগ করি, ছোট ছোট খণ্ডে ভাগ করি এবং প্রতিটা খণ্ডের মধ্যে কমিউনিকেশন বিদ্যমান থাকে, তবে আমাদের ডিবাগিং করতে সুবিধা হবে, প্রবলেম সলভ করতে সুবিধা হবে, বা এক্সিস্টিং কোনো প্রবলেম হবে না। সেই সুবিধার জন্য আমরা ফাংশনকে ব্যবহার করেছি। এটা হলো আমাদের ফাংশনের সুবিধা। তো ফাংশনের দুইটা জিনিস আছে, একটা হলো ফাংশন হেডার আর একটা হলো ফাংশন বডি। তো আমরা এগুলো ছোটোবেলায় পড়ে আসছি, সেজন্য এগুলো নিয়ে আমি খুব একটা বেশি আলোচনা করবো না। তো তো তারপর চলে যাচ্ছে আমরা ডেফিনিশন অফ ফাংশন। ডেফিনিশন অফ ফাংশন, আমি যদি ফাংশনের ডেফিনিশন বলি, তাহলে প্রথমে হবে ফাংশন নেম হবে, তারপরে 2 নম্বর হবে আমার ফাংশন টাইপ, 3 নম্বর হবে লিস্ট অফ প্যারামিটার, তারপরে 4 নম্বর হবে লোকাল ভেরিয়েবল, ডিক্লারেশন, 5 নম্বর হবে ফাংশন স্টেটমেন্ট, আর 6 নম্বরে আমরা পাবো এ রিটার্ন স্টেটমেন্ট। তো সেই দিক থেকে যদি চিন্তা করি, তাহলে প্রথম তিনটাকে আমরা বলতে পারি ফাংশন হেডার, বলতে পারি। পরের তিনটাকে আমরা বলতে পারি ফাংশন বডি। এই ব্যাপারগুলো নিয়ে আমাদের হলো একটা ফাংশন গঠিত হয়। সো আমি যদি আবার একটু সহজে বলি যে একটা ফাংশনে কি কি আছে, ফাংশন নেম আছে, ফাংশন টাইপ আছে, লিস্ট অফ প্যারামিটার আছে, তারপরে কি আছে, লোকাল ভেরিয়েবল ডিক্লারেশন আছে, তারপর ফাংশন স্টেটমেন্ট আছে, আর রিটার্ন স্টেটমেন্ট আছে। সো এই নিচের তিনটা হলো, আমরা নিচের তিনটাকে বলবো যে এগুলো হলো ফাংশনের বডি, আর প্রথম যে তিনটা আছে সেই তিনটাকে আমরা বলবো ফাংশনের হেডার। হ্যাঁ, আচ্ছা। সো আচ্ছা, আমি এটাকে মুছে দিচ্ছি। আপনারা এই সহজ জিনিসটা একটু জাস্ট বুঝে খাতায় লিখে নেবেন। এগুলা সিম্পলি পরীক্ষায় আসে না, তবে বোঝার জন্য আর কি। তবে একটু বোঝার জন্য। আচ্ছা, সেকেন্ড হলো যে ফাংশনের টাইপ আছে, কি কি টাইপের ফাংশন হতে পারে। ফাংশনের টাইপটা ডিপেন্ডস করে, আমি কয়েকটা লাইন লিখে একটু বোঝার চেষ্টা করেন যে ফাংশনের টাইপসটা ডিপেন্ডস। ফাংশন, একটা ফাংশন লিখি আসলে না, আমি আগে লিখি ইন্টিজার,
ধরেন সাম আমি যোগ করতে চাচ্ছি, তাহলে কি কি যোগ করব, ইন্টিজার এ আর হলো ইন্টিজার বি, এরকম দুইটা ভ্যালু নিয়ে আমি যোগ করতে চাচ্ছি, করে রিটার্ন করলাম। হ্যাঁ, রিটার্ন, ধরেন সামথিং রিটার্ন করলাম। তাহলে এই জিনিসটা অ্যাকচুয়ালি আমার ফাংশন। তাহলে এই ইন্টিজারটা কি, এটা হলো ফাংশন টাইপ, যে সে কী টাইপের রিটার্ন করবে, সে আসলে কী টাইপের রিটার্ন করবে। আচ্ছা, আমি যদি এখানে কিছু স্পেসিফাই না করি, তাহলে ডিফল্ট রিটার্ন টাইপ হলো ইন্টিজার। এটা পরীক্ষা আসে যে ফাংশনের ডিফল্ট রিটার্ন টাইপটা কি। তাহলে ফাংশনের ডিফল্ট রিটার্ন টাইপ হলো ইন্টিজার, অর্থাৎ ফাংশনে যদি আমি কোনো কিছু ডিফাইন করে না দিই, তাহলে সেটা ডিফল্ট রিটার্ন টাইপ হিসাবে ইন্টিজারটাকে কাজ করাবে। এগেইন, তাহলে যদি আমি কোনো কিছু বয়েড হিসাবে রিটার্ন টাইপ করি, যে বয়েড প্রিন্ট, এরকম যদি একটা ফাংশন লিখি যে বয়েড প্রিন্ট, কোনো প্যারামিটার দিলাম না, তাহলে যদি কোনো প্যারামিটার না থাকে, আর বয়েড মানে কি, কোনো রিটার্ন টাইপ নাই, কোনো রিটার্ন টাইপ যদি না থাকে, তাহলে এখানে রিটার্ন যে লাইনটা লিখি সেটা আমাদের লিখার কোনো দরকার নাই, সেটা আমাদের লেখার কোনো দরকার নাই। হ্যাঁ, সো তাহলে যখন একটা ফাংশন কাজ করতে করতে অ্যাকচুয়ালি, ধরেন ইন্টিজার সাম, একটা সাম লিখলাম, আবার ইন্টিজার সাম লিখলাম, সবার লাস্টে রিটার্ন আছে, হ্যাঁ মনে করেন। আচ্ছা, কাজ করতে করতে যখন বেচারা রিটার্নের মধ্যে আসে, তখন কি এই যে ট্রান্সফারটা আছে, এই ফাংশনের ট্রান্সফারটা, সেটা কোথায় চলে যায়, কলিং প্রোগ্রামের মধ্যে। কলিং প্রোগ্রাম মানে যেখান থেকে, ধরেন মেইন থেকে আমি কল করছি, মেইন থেকে কাকে কল করছি, সামকে কল করছি, তাইলে এই রিটার্নটা যখন এখানে ফাংশন চলতে চলতে রিটার্নে চলে আসে, তখন সেটা এই যে ঠিক সামটাকে কল করার পরের লাইন থেকে আবার কন্ট্রোলটা এখানে চলে আসে মেইন ফাংশনে। সো এই হলো আমাদের অবস্থা। আর যদি রিটার্ন না থাকে, যেমন এই লাইনে যদি না আসে, তাইলে ক্লোজিং ব্র্যাকেট, মানে এই যে যখন এই ব্র্যাকেটে আসবে, তখন এই ফাংশনের কাহিনী শেষ, বা এই ফাংশনের যে ট্রান্সফার বা ফাংশনের যেই কার্যক্ষমতা ছিল সেটা শেষ হয়ে যায়। তার মানে এই ফাংশনের যেখানে রিটার্ন আছে, সেখানে যখন রিটার্নে আমাদের কম্পাইলারটা চলে আসবে, তখন ফাংশনের কার্যক্ষমতা চেঞ্জ হয়ে যাবে, এবং তার যে কন্ট্রোল সেটা মেইন ফাংশনে চলে আসবে। ঠিক আছে। আচ্ছা, আর যদি রিটার্নে না থাকে, তাহলে রিটার্ন না থাকে, অর্থাৎ যদি আমার বয়েড প্রিন্ট বা বয়েডের ফাংশন টাইপটা বয়েড হয়, তখন লাস্ট যে ক্লোজিং ব্র্যাকেটটা আছে ওখানে যে আমার কন্ট্রোলটা মেইন ফাংশনে চলে আসবে। সো এগুলো বেসিক জিনিস, এগুলো আপনারা জানেন। আজকে আমি রিকারশন নিয়ে বেশিক্ষণ আলোচনা করব, কারণ রিকারশনটা অনেকে বুঝেন না। পরীক্ষায় প্রোগ্রামিং বা ল্যাব টেস্টে আমাদের রিকারশন থেকে প্রবলেম দেয়। সো আমি রিকারশন নিয়ে আপনাদের একটা ফাংশন দিয়ে কল করলে রিকারশন কীভাবে কাজ করে সেটাও দেখাবো। আবার যদি সেম নামের ফাংশন যে হয় সেটাই তো রিকারশন, সেম নামের দুইটা ফাংশন দিয়ে যখন কল করে তখন রিকারশন কীভাবে কাজ করে সেই জিনিসটা দেখাবো। এবং আমি রিকারশনের প্রায় 4টা প্রবলেম আপনাদেরকে দেখাবো। দেখানোর পরে আশা করি আপনারা সবাই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবেন, একদম পুরা পানির মতো সহজ হয়ে যাবে রিকারশনটা। তো কিভাবে মেমোরিতে রেখে রিকারশন কাজ করে বা কিভাবে ডিটেলস কাজ করে সেগুলো দেখাবো। সো একটু পরে রিকারশনে আমি যাবো ইনশাল্লাহ। তার আগে আমি ফাংশনের কয়েকটা জিনিস দেখালে আর 2-3 মিনিট ফাংশন নিয়ে বুঝাবো, তারপর আমি রিকারশনে চলে যাব। সো চলে আসি ফাংশনের নেক্সট টপিকে। আচ্ছা, ফাংশনের এখানে কয়েকটা লাইন আছে যেগুলো পরীক্ষা এমসিকিউ পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, একটু দেখবেন। সেটা হলো এ ফাংশন রিসিভ 0 অর মোর প্যারামিটার। একটা ফাংশনের প্যারামিটার থাকতেও পারে, নাও থাকতে পারে। 0 না থাকা মানে কি 0 অথবা মোর, অনেকগুলো থাকতে পারে। তো এটা কি করে, একটা স্পেসিফিক টাস্ক কাজ করে। হ্যাঁ, একটা স্পেসিফিক টাস্ক নিয়ে কাজ করে। সে রিটার্ন করতে পারে কি 0 ভ্যালু অর 1 ভ্যালু। তাহলে ফাংশন কি কয়টা ভ্যালু রিটার্ন করতে পারে, হয় 0টা নয় 1 একটা। তাহলে আমি কি বললাম, ফাংশন চাইলে রিটার্ন করতে পারে, অথবা কয়টা ভ্যালু রিটার্ন করতে পারে, 0 ভ্যালু অর্থাৎ রিটার্ন নাই করতে পারে, অথবা একটা ভ্যালু রিটার্ন করতে পারে। তাহলে আপনারা বলতে পারেন যে ফাংশনে কি একের অধিক ভ্যালু রিটার্ন করতে পারবে, না পারবে না, সে একটা পারবে বা 0 পারবে। তাহলে এক ফাংশন আমি কি রিটার্ন করতে পারি, ধরেন একের অধিক ভ্যালু যখন রিটার্ন করাবো তখন কিভাবে রিটার্ন করাবো, তখন আপনি অবজেক্ট ধরে অবজেক্ট রিটার্ন করাবেন, তাইলেই হয়ে যাবে। যেমন জাভাতে আমরা কি করি, অবজেক্ট রিটার্ন করি, অবজেক্টের ভিতরে অনেক কিছু থাকে, তাই না, এরকম ব্যাপারটা আর কি। আচ্ছা, সো এই ফাংশন ইজ ইনভোক বাই ইটস নেম অ্যান্ড প্যারামিটার, একটা নাম থাকবে, প্যারামিটার থাকবে। সো নো টু ফাংশন হ্যাভ দ্য সেম নেম ইন দ্য সিঙ্গেল সি প্রোগ্রাম, এটা তো জানি। একই নামে দুইটা ফাংশন থাকতে পারবে না। কমিউনিকেশন বিটুইন দ্য ফাংশন অ্যান্ড ইনভোক থ্রু দ্য প্যারামিটার অ্যান্ড দ্য রিটার্ন ভ্যালু, সবসময় কি থাকবে, ফাংশন এবং তার প্যারামিটার এবং রিটার্ন ভ্যালুর মধ্যে আমাদের ইয়া থাকবে,
আর ফাংশন কি হবে, মাস্ট বি ইন্ডিপেন্ডেন্ট হবে। ফাংশনটা কি হবে, মাস্ট বি ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ এক একটা ফাংশন এক এক ধরনের, হ্যাঁ। আর এটা কি সেলফ কন্টেইন, মানে ফাংশনটা নিজের সেলফলি ডিপেন্ডেন্ট থাকবে। এই ফাংশনটা আমি যে কোনো জায়গা থেকে কল করতে পারবো অথবা রিপোর্ট করতে পারবো অ্যানাদার প্রোগ্রাম থেকে। এটা তো আমরা জানি যে ফাংশনকে আমরা যে কোনো জায়গা থেকে কল করতে পারবো। তার ফাংশন মেক্স প্রোগ্রাম রিউজেবল অ্যান্ড রিডেবল। আমরা ফাংশনটাকে কেন ব্যবহার করি, ফাংশনকে ব্যবহার করি সে প্রোগ্রামের মধ্যে রিউজ করা যায় তাকে, বা রিডেবল করা যায়। রিউজ করা যায় মানে কি, ধরেন আমি একটা যোগ করার জন্য ফাংশন লিখলাম, কি করার জন্য, যোগ করার জন্য একটা ফাংশন লিখলাম, তাহলে এই ফাংশনটা আমার যোগ করার কাজ করবে। আমি প্রোগ্রামের যেখানে যেখানে আমার যোগ করা দরকার, আমি যে কোনো জায়গা থেকে তাকে আমি ইজিলি কল করে যোগটা করাই নিতে পারবো। তাতে কি হবে, তাতে আমাদের কাজের কোনো হ্যাম্পার হবে না। আচ্ছা, এই ছিল আমাদের ফাংশনের বেসিক ব্যাপারগুলো আর কি, যে ফাংশন কীভাবে কাজ করে সেই বেসিক ব্যাপারগুলো। আচ্ছা, সো এই ছিল আমাদের ফাংশনের অবস্থা, হ্যাঁ। আচ্ছা, ফাংশন থেকে একটা প্রবলেম আসছিল যে যদি হোয়াট ডাজ দ্য ফাংশন ডু, এই ফাংশনটা কি করে, মানে বলছিল যে এই ফাংশনটা আসলে নিচের কোনটার মতো হবে আর কি, হ্যাঁ, নিচের কোনটার মতো হবে, মানে এই ফাংশনটা নিচের কোনটার মতো হবে সেটা জানতে চাচ্ছে। তো ধরেন সে কল করবে কাকে, তার নিজেকেই কল করছে। ব্যাপারটা আসলে অনেকটা রিকার্শনের মতো এক্সাম্পল হয়ে যাচ্ছে। আচ্ছা, এই জিনিসটা আমি পরে দেখাই, হ্যাঁ, এটা রিকার্শন, আপনারা বুঝতে একটু ঝামেলা হবে, এটা আমি পরে দেখাচ্ছি রিকার্শনটা আলোচনা করে। আচ্ছা, সো এখন যদি আমি রিকার্শনে চলে যাই, তাহলে রিকার্শন কী জিনিস সেটা একটু বুঝবো। আমি এখন পড়াবো রিকার্শন। আচ্ছা, তার আগে বলেন ফাংশন নিয়ে কোনো ঝামেলা আছে, ফাংশন বুঝছেন না? আচ্ছা, সো সো এখন আমি ফাংশনের একটা ছোট একটা জিনিস একটা উদাহরণ দিব, হ্যাঁ, ছোট্ট একটা জিনিসের উদাহরণ দিব। লেখা ক্লিয়ার দেখা যাচ্ছে না কেন? আমি তো দেখতে পাচ্ছি। আপনার নেটে সমস্যা, নেটে স্পিড বাড়ান। আমার যে নেটে চলতেছে সেই নেটে আমি লেখা একদম স্পষ্ট দেখতে পাচ্ছি, মানে আউটপুট ডিভাইসে আর কি, হ্যাঁ। আমি যেই মোবাইল দিয়ে আমার ভিডিওটা আবার পুনরায় আমি নিজে দেখতেছি, সেখানে আমি সুন্দরভাবে দেখতে পাচ্ছি আর কি। সো মেবি প্রিন্স মাহমুদ অর্ক ভাই, আপনার নিজের সমস্যা আছে, হ্যাঁ, নিজের নেটে সমস্যা, একটু চেক করে নেবেন। সো আমরা এখন আমরা কি দেখব, এখন দেখব রিকারশন কি জিনিস। তাহলে রিকারশন যদি আমি দেখতে যাই, প্রথমে আমি একটা উদাহরণ দেখি। হ্যাঁ, উত্তম কুমার, কল বাই ভ্যালু অ্যান্ড কল বাই রেফারেন্স, তাই না? এই দুইটা এক্সাম্পল আমি পয়েন্টার পড়াইয়া দিব। কি বললাম, যে এই দুইটা এক্সাম্পল আমি পয়েন্টারকে পড়াইয়া দিব, হ্যাঁ, উত্তম কুমার। পয়েন্টার যখন পড়াবো, আচ্ছা, তখন আমি এটা অ্যান্সার দিব। ক্লাস কি এই টাইমে হবে কি না, সেটা আসলে আমাদের তো সামনে বন্ধ আছে। আমি কাল মানে নেক্সট ক্লাসটা জানাই দিব, হ্যাঁ, তারপরে হলো ঈদের পরে ক্লাস নিব। তো সেক্ষেত্রে আমরা একটু ওয়েট করব, হ্যাঁ। রিকারশনটা কি, প্রোগ্রামার ইউজ টু অ্যাপ্রোচ টু রাইট রিপিটিভ অ্যালগোরিদম, হ্যাঁ, ওয়ান ইজ লুপ অ্যানাদার ইজ রিকারশন। সো রিকারশনটা হলো তার নিজেকে কল করে সেই ব্যাপারটাকে আমরা রিকারশন বলবো। রিকারশন হলো ধরেন সেম নামের একটা ফাংশন, সে বারবার তার নিজেকেই কল করে, সেটাকে আমরা বলবো আসলে রিকারশন। আমি আবারও বলছি, ধরেন সেম নামের একটা ফাংশন আছে, সে তার নিজেকে কল করে, সেটাকে আমরা বলবো রিকারশন। ধরেন আমার একটা মেইন ফাংশন আছে,
আমার একটা কি আছে, মেইন ফাংশন আছে। আমি কি করলাম, আরেকটা মেইন দিয়ে তার নিজেকেই কল করলাম। তাহলে এই যে তার নিজের নামে ফাংশন নিজেকে কল করতেছে, এই প্রবলেমটাকে আমরা বলবো রিকারশন। এখন এই প্রবলেমটি থামবে? থামবে না, সে কি ওভারফ্লো বা ইনফাইনিট ওয়েতে খালি চলতেই থাকবে চলতেই থাকবে। তাহলে এই প্রোগ্রামকে কন্ট্রোল করার অবস্থা কি, বা কীভাবে কন্ট্রোল করা যায়? এই কন্ট্রোল করার জন্য অবশ্যই আমাকে ইফ কন্ডিশন দিয়ে কন্ট্রোল করতে হবে। সো রিকারশন হলো এমন একটা প্রবলেম বা এমন একটা সমস্যা, হ্যাঁ, রিকার্সিভ হলো, রিকার্সিভ ফাংশন হলো এমন একটা সমস্যা যেটার মধ্যে আমাকে ইফ কন্ডিশন করতে হবে বা ফোর্স টু ফাংশন, মানে একটা ফাংশনকে ফোর্স করতে হবে। কখন? সে যখন নিজেকে নিজে কল করে তখন তাকে থামানোর জন্য ফোর্স করতে হবে। তাইলে কন্ডিশনটা এমনভাবে আমি অ্যাপ্লাই করতে হবে যে একটা সার্টেন কন্ডিশনের পর সে যাতে থেমে যায়। সে যদি না থামে তাহলে এটা কি হয়ে যায়, এটা ইনফাইনিট লুপ হয়ে যায়। কি বললাম, সে যদি না থামে তাহলে এটা হয়ে যাবে কি, ইনফাইনিট লুপ। দ্যাট ইজ হোয়াই আমরা কি করব, যে একটা সার্টেন কন্ডিশন পর্যন্ত আমরা জিনিসটাকে থামাই দিব বা জিনিসটাকে থামানোর ব্যবস্থা করব। আদারওয়াইজ সে কি করবে না, সে থামবে না। আচ্ছা, সো এই হলো আমাদের রিকারশনের অবস্থা আর কি। তো রিকারশন আমরা বুঝলাম যে একটা সার্টেন কন্ডিশন পর্যন্ত চলতে হবে, চলার পর তাকে থামাইতে হবে। তা আমি রিকারশনের জন্য আমাদের সেই চিরচেনা প্রোগ্রামটাকে লিখি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি 10টায় ক্লাস নিব, কোনো সমস্যা নেই। এখনকার ক্লাস একটু মনোযোগ দেন। আমাদের চিরচেনা যে সেই প্রবলেমটা ছিল রিকারশনের জন্য, যেটা নাম হলো ফ্যাক্টোরিয়াল, যেটার নাম কি, ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়ালের যে প্রবলেমটা ছিল চিরচেনা রিকারশনের জন্য, আমরা সেই জিনিসটাকে এখন দেখব। তাহলে ফ্যাক্টোরিয়ালের প্রবলেমটা আমাদের কি ছিল, যে এরকম যে ইন্টিজার n, হ্যাঁ। আচ্ছা, ইফ n equal 0, return 1, else return এই ছিল আমাদের ফ্যাক্টোরিয়ালের জন্য ফ্যাক্টোরিয়ালের প্রবলেমটা। অ্যাকচুয়ালি সে কিভাবে কাজ করে বা সে কিভাবে কাজ করে। তো আমি আসলে প্রোগ্রামিংটা একটু বুঝি, হ্যাঁ, প্রোগ্রামিংটা একটু বোঝার পরে আমরা বুঝবো যে সে অ্যাকচুয়ালি মেমোরিতে কিভাবে রেখে কাজ করে, সেই জিনিসটা একটু আমরা বুঝবো। হ্যাঁ, এখন দেখেন, আমরা যদি এই যে এটাকে কল করি মেইনের মধ্যে, যে মেইন ফ্যাক্ট ধরেন 3 দিয়ে দিলাম, হ্যাঁ, তখন কি করবে, এখানে 3 আসবে, এখানে কি আসবে, 3 আসবে। 3 এসে চেক করলো n সমান সমান কি 0, 3-এর মধ্যে হইলো না। তখন কি হবে, রিটার্ন n ইন্টু ফ্যাক্টোরিয়াল n-1, অর্থাৎ সে যেভাবে কাজ করবে এরকম যে এখানে এসা সে প্রথমে এভাবে কাজ করবে, 3 ইন্টু ফ্যাক্ট 3-1, দ্যাট ইজ 2, মানে 2। তখন এই ফ্যাক্ট 2 আবার এখানে কল করবে। তাহলে 3-এর পর এখানে আসবে কত, 2 যখন আসলো দেখলো 2 কি সেম হলো না। তখন পরের বার আবার এরকম কল হবে না, 2 ইন্টু ফ্যাক্ট 2-1, মানে 1 দেখলো মিলল না। 3 নম্বর বার 1 ইন্টু ফ্যাক্ট 1-1, 0 হয়ে গেল। যখন 0 হইল তখন সে কি রিটার্ন করলো, রিটার্ন 1। দ্যাট ইজ হোয়াই এইভাবে সে বারবার কল করে। এটা হলো আমার প্রোগ্রামিংটা, হ্যাঁ, এটা হলো আমার প্রোগ্রামিংটা। এখন আমরা বুঝবো যে এই কলটা অ্যাকচুয়ালি সে কিভাবে করে, সেটা আমরা একটু দেখব। তো আমরা একটা স্লাইডের মাধ্যমে জিনিসটাকে মনোযোগ সহকারে দেখবো আশা করি। তো আমরা ওই যে আগের যে স্লাইডটা ছিল সেটাই নিয়ে আসি।
দেখেন এই হলো আমাদের জিনিসটা। তো সে কি করছে আমরা শুধু এতটুকু দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এই প্রবলেমটা এভাবে কাজ করতেছে। এখন এই জিনিসটা কীভাবে কাজ করতেছে, এই যে ফ্যাক্টোরিয়াল 3 যখন কল হইল তখন সে 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 কাজ করতেছে। এখানে কি ফ্যাক্টোরিয়াল 1 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 1 কাজ করতেছে, এই যে এটার মতো। তারপরে এখানে লাস্ট হলো ফ্যাক্টোরিয়াল 1 ইন্টু ফ্যাক্ট 0 কাজ করতেছে, মানে এই জায়গাটাতে এই যে 1 ইন্টু ফ্যাক্ট 1 মাইনাস 1 0 কাজ করতেছে। এখন আমি কিন্তু ফ্যাক্ট 0-র মান পাইয়ে গেছি, যে এখানে আমার ছিল ইকুয়াল 0, তাহলে রিটার্ন 1 এটা ছিল। তাইলে এই যে যখন এখানে ঢুকবে জিনিসটা, এখানে যখন ঢুকবে তখন কিন্তু আমি ভ্যালুটা কত পেয়ে যাচ্ছি, ভ্যালুটা 1 পেয়ে যাচ্ছি। খেয়াল করেন, মানে ফ্যাক্ট 0-র ক্ষেত্রে আমি ভ্যালুটা 1 পেয়ে গেছি, মানে এই যে ভ্যালুটা আমি কিন্তু 1 পেয়ে গেছি। এখন যদি আমি পপ করতে থাকি, মানে লাস্ট ইন ফার্স্ট আউট, তাহলে এই ব্যাপারটা কি লাস্ট ইন ফার্স্ট আউট, তাই না? এরা আমি পপ করব প্রথমে। তাহলে আমি দেখেন প্রথমে কত পাইলাম, 1 ইন্টু ধরেন ফ্যাক্ট 0, তাহলে ফ্যাক্ট 0-র মান কত ছিল, আমি পাইছি 1, রিটার্ন 1 পাই, কারণে ফ্যাক্ট 0 মান 1 পাইছি। তাহলে আমার ভ্যালুটা কত পাইলাম প্রথমে, 1 ইন্টু 1, দ্যাট ইজ 1 ইন্টু 1 অ্যাকচুয়ালি কার ভ্যালু, ফ্যাক্টোরিয়াল 1, কারণ পরের লাইনে ফ্যাক্টোরিয়াল 1-এর ভ্যালু এটা আমি পাইলাম। তাহলে এর পরের লাইনে যখন আমি এখানে যাব তখন আমি কি পাচ্ছি, 2 ইন্টু ফ্যাক্ট 1, তাহলে ফ্যাক্ট 1-এর ভ্যালু কিন্তু আমি আবার এই যে এই লাইনে কিন্তু অলরেডি পেয়ে গেছি, যে ফ্যাক্ট 1-এর ভ্যালু মানে 1, তাহলে 2 ইন্টু ফ্যাক্ট 1-এ বসাই দিলাম, 2 ইন্টু 1 মানে পাইলাম 2 মানে এখন কার ভ্যালু এটা হয়ে গেল ফ্যাক্টোরিয়াল 2। এখন এই ফ্যাক্টোরিয়াল 2-এর ভ্যালু যদি আমি আবার এখানে বসাই তাহলে কি হবে, 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2, তাহলে ফ্যাক্টোরিয়াল 2-এর ভ্যালু আমি কত পাইলাম 2, তাহলে 3 ইন্টু 2 মানে 6। তার মানে দেখেন পপ করার সাথে সাথে আমি কিন্তু ভ্যালুগুলো পেয়ে গেলাম ফ্যাক্টোরিয়ালের। সো এইভাবেই রিকার্শনটা কাজ করে। আমি আরও 3টে উদাহরণ যখন দেখাবো পুরো ক্লিয়ার হয়ে যাবেন। এখন এই জিনিসটা বুঝছেন কিনা একটু বলেন তো, এতটুকু জিনিস কেউ বুঝছেন কিনা একটু বলেন। সবার কাছে আমার প্রশ্ন যে ফ্যাক্টোরিয়ালের এই প্রবলেমটা বুঝছেন কিনা, বুঝলে আমি আরেকটা সেম টাইপের প্রবলেমে চলে যাব। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আমি আরেকটু ক্লিয়ার করে বুঝাচ্ছি। আচ্ছা এতটুকু বুঝছেন না, ভেরি গুড। তাহলে আমি একটা সহজ প্রবলেম বুঝাই। হ্যাঁ, ফ্যাক্টোরিয়াল তো সবার সাথে কমন প্রবলেম ছিল, আমি একটু সহজ। হ্যাঁ, প্রদীপ কুমার অনুপ আরেকবার, হ্যাঁ ইয়াস, আমি আরেকবার বুঝাচ্ছি আরেকটা প্রবলেম। হ্যাঁ দেখেন, ইন্টিজার ফাংশন, এটা আমি এখন হাতে করে করে বুঝাবো। হ্যাঁ, ইন্টিজার এন, আমি কিন্তু অনেকগুলো প্রবলেম বুঝাবো ফ্যাক্টোরিয়ালের, সবাই এক টাইপের না। রিটার্ন 1 এলস, আজকে সবাই ফ্যাক্টোরিয়ালটা খুব ভালো করে বুঝবেন। হ্যাঁ, নাইলে কিন্তু আর বুঝতে পারবেন না। আচ্ছা আমি কল দিলাম, আচ্ছা এখন দেখেন কি ঘটনা ঘটে। এই যে আমার প্রোগ্রামটা আছে, হ্যাঁ শাওন চৌধুরী, আমরা এখন এই প্রবলেমটা দেখব, এই প্রবলেমটা এক্সিকিউট করব। হ্যাঁ, লেফট সাইডে সবাই একটু খেয়াল করি, এই যে প্রবলেমটা আছে, সবাই একটু এই প্রবলেমটা খেয়াল করি। হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে প্রবলেমটা আছে, এই প্রবলেমের মধ্যে হ্যাঁ এই প্রবলেমটা কীভাবে কাজ করে দেখেন, ফাংশন 3 কল দিলাম, সে সুন্দর মতো এখানে আমার 3 নিয়ে চলে আসলো, এখানে কত নিয়ে চলে আসলো, 3 নিয়ে চলে আসলো। 3 ইকুয়াল 1, প্রথমে চেক করলো ফার্স্ট কন্ডিশন, অবশ্যই না, অবশ্যই না, তখন এখানে চলে আসলো। এখানে আসার পর সে কি কাজ করলো, যে
দেখেন ব্যাপারটা কাজটা সেভাবে করছে, ফাংশন 3 পাঠাইলাম, পাঠানোর পরে দেখেন কাজটা কিভাবে করলো, ফাংশন 3 পাঠাইলাম, চেক করলো হইল না, তখন সে এখানে আসার পর কাজ করলো রিটার্ন 1 প্লাস ফাংশন 2, 2 চলে আসলো, 3 মাইনাস 1 মানে 2, 2 চলে আসার ফাংশন 2 আবার কল করলো, কল করে সে আবার এখানে চলে আসলো, তখন সে পরের বার পাঠালো কত, 2 পাঠাইলো। তাহলে ব্যাপারটা কি করবে যে রিটার্ন ফাংশন 2 কল করলো, 2 করার পর আমার আসলো রিটার্ন 1 প্লাস ফাংশন 1, যখন 2 আসলো এখানে কত হয়ে গেল, 2 মাইনাস 1 মানে 1 হয়ে গেল। 1 দিয়ে যখন কল করলো, যখন 1 এখানে আসলো তখন দেখলো একে একে মিলে গেছে, তখন সে কি করে দিল, এই 1 এর জন্য করে দিল রিটার্ন 1। আচ্ছা, রিটার্ন 1। এখন এই রিটার্ন 1 পাওয়া মানে কি সেইটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা পুরোটা রিকারশন ক্লিয়ার হয়ে যাব। আমি আবারও বলছি, এই যে রিটার্ন 1 পেলাম, এই 1 পাওয়া মানে আমি এখন কি পুরা ব্যাপারটা ক্লিয়ারলি হয়ে যাব। তাইলে দেখেন 1 পাওয়া মানে সে এখন স্ট্যাক থেকে ব্যাক ট্রেকিং করবে, সে এখন কি করবে, স্ট্যাক থেকে ব্যাক ট্রেকিং করবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন যে সবার লাস্টে কে ঢুকছে বলেন তো, সবাই একটু অ্যান্সার দেন যে সবার লাস্টে কে ঢুকছে, সবার লাস্টে কে ঢুকছে এটার মধ্যে, সেটা একটু আমাকে বলবেন। আমাকে আমাকে অ্যান্সার দিয়ে বলেন যে সবার শেষে কোন ফাংশনটা, ধরেন আমি একটা স্ট্যাক নিয়ে কাজ করতেছি, তো মনে করেন যে এটা আমি কাজ করলাম, হ্যাঁ, তো সবার শেষে আমি কাকে নিয়ে কাজ করেছি, সবার শেষে আমি কোন ফাংশনটাকে নিয়ে কাজ করেছি। হ্যাঁ, সবার শেষে আমি কোন ফাংশনকে নিয়ে কাজ করেছি, ইয়েস, রিটার্ন 1। তো রিটার্ন 1 যখন কাজ করলাম, বেসিক্যালি রিটার্ন 1 কাজ করছি, কিন্তু রিটার্ন 1 তো অ্যাকচুয়ালি পপ আপ করার জন্য, রিটার্ন 1 বলতে এখানে বোঝাচ্ছে যে তোমার স্ট্যাক ফুল, এখন তুমি স্ট্যাক থেকে পপ আপ করো, তার মানে কি আমি ফাংশন 1টাকে পপ আপ করবো প্রথমে। তাহলে দেখেন ফাংশন 1 এর কিন্তু একটা ভ্যালু আছে, ফাংশন 1 যখন এখানে আসছে 1, তখন দেখলো 1 ইকুয়ালস 1 মানে সত্য, তখন কি সে রিটার্ন 1 করলো। দ্যাট ইজ হোয়াই যখন সে রিটার্ন 1 করলো তখন আমার কি হলো দেখেন, তখন আমার এই ব্যাপারটা এরকম ঘটবে না, এই লাইনের ইকুইভ্যালেন্ট লাইনটা ধরেন, আমি এই লাইনটা কি ইকুইভ্যালেন্ট করতেছি, হ্যাঁ একটু ওয়েট করেন সবাই, এই তো ছোটো করে নিই, এই তো এবার আমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, তাইলে এই লাইনটাতে আসবে, এই লাইনের ইকুইভ্যালেন্ট লাইনের এটা কি করবে, রিটার্ন 1 আগে ছিল প্লাস এই যে ফাংশন 1 তার জন্য ভ্যালু কি রিটার্ন 1, তার মানে দুইটা যখন যোগ হবে, কারণ এখানে কি আমার যোগ না, এখানে যোগ, তার মানে আমি কত পাইলাম 2, তার মানে আমি কত পাইলাম, বেসিক্যালি আমি পাইলাম 2 পেয়ে গেলাম 2। পরেরটাতে আসবে, এখন কি এটা কাজ শেষ করে সে কি পপ আপ করে দিল, স্টেক থেকে পপ করে দিল। আমি জানি যে আমার রিকারশন স্টেকে রাখে, তা লাস্ট ইন ফার্স্ট আউট, তা লাস্ট ইন হয়েছে কে, লাস্ট ইন হয়েছে আমার ফাংশন 1, তাহলে ফার্স্ট আউট কে হবে, ফাংশন 1 ফার্স্ট আউট হবে, আউট হয়ে গেল। তারপর আসলো ফাংশন 2, এখন ফাংশন 2 এর জন্য আমি রেজাল্ট কত পাইছি, 2 পাইছি, ফাংশন 2 এর জন্য রেজাল্ট কত পাইছি, 2 পাইছি, তাহলে রিটার্ন 1 প্লাস ফাংশন 2 এর জন্য রেজাল্ট আমার কত, 2, তার মানে 2 আর 1 যোগ করলে কত হয় 3। ফাইনালি কি ফাংশন 3 তার হবে না, বিকজ ফাংশন 3 জন্যই তো আমি এখান থেকে করতে চাইছি, তখন এটা আমার পপ আউট হয়ে গেল, এটা পপ আউট হওয়ার পরে আমি রেজাল্ট কত পাইলাম, 3 পাইলাম। সো 3 ইজ দ্য রেজাল্ট, এটাই হলো আমার রেজাল্ট। তাহলে ব্যাপারটা কি বুঝছেন যে কিভাবে স্টেকে রাখে এবং কিভাবে সে জিনিসটাকে আউট করে রেজাল্টটা ক্যালকুলেশন করে। তাহলে প্রসেসটা কীরকম, যে এরকম করে সে স্টেকে রাখবে ফাংশন 3, তারপরে ফাংশন 2, তারপরে ফাংশন 1 এভাবে রাখবে, তারপরে সে কী করতে পপ করতে রেজাল্ট বের করবে, পপ করতে আমার ফাইনালি 3 রেজাল্টটা পেয়ে গেলাম। সো ব্যাপারটা কি বুঝছেন ভাই,
ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছেন যে কিভাবে রাখতেছে কিভাবে করতেছে? ব্যাপারটা কি বুঝছেন? সবার কাছে আমার প্রশ্ন ছিল। ইয়েস। আচ্ছা, স্টেকটা ড্র করলে ভালো হবে, রাইট, ভেরি গুড। আমি জানতাম এই প্রশ্নটা আসবে। এখন আমি দেখাবো যে অ্যাকচুয়ালি স্টেকের মধ্যে কিভাবে রাখে সেটা ক্লাউড আইটি বইয়ের একটা স্লাইড দিয়ে দেখাবো। তারপর আমি দেখাবো ডাবল ফাংশন নিজেকে যদি দুইবার কল করে তখন কি ঘটবে সেই জিনিসটা। হ্যাঁ, সো সেই জিনিসটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। সো আমরা পরীক্ষায় আসলে বোঝার জন্য জিনিসটাকে বুঝলাম, কিন্তু এরপরে যে আমি যেটা বুঝাবো একটু পরে সেটা খুবই ক্রিটিক্যাল। আচ্ছা, হ্যাঁ, এটা তো ফ্যাক্টোরিয়ালের প্রবলেম না, এটা তো যোগের প্রবলেম। আমি তো এখানে দেখাচ্ছি রিটার্ন ওয়ান প্লাস ফাংশন। ফ্যাক্টোরিয়াল প্রবলেমে তো যেটা রিটার্ন করতো সেটা সে গুণ করতো, আর এটা হলো যোগের প্রবলেম। মানে 3 3 2 1 বা এরকম যোগ করলে কি আসে অ্যাকচুয়ালি, হ্যাঁ, সেটার যোগফল আর কি। 1 2 3 এটা যোগফল, মানে ও 1 1 1 তিনবার 1 1 1 করে যোগ করবে, মানে 1 1 1 এভাবে যোগ করলে কি হয়, হ্যাঁ, সেটা যোগফল। তাহলে এটা নিশ্চয়ই আপনারা বুঝছেন। তাইলে এখন আমি দেখাবো যে কিভাবে স্টেকে নিয়ে আমরা কাজ করতে পারি। হ্যাঁ, কিভাবে স্টেকে নিয়ে কাজ করতে পারি সেটা আমরা দেখব সেই প্রবলেম। আচ্ছা, সো আমরা প্রবলেমটা একটু দেখি আগে। সবাই কি আমার ইমেজটা দেখতে পাচ্ছেন? সবাই কি ইমেজটা দেখতে পাচ্ছেন? এখন যে আমি ইমেজটা আনছি, এই যে এই লাল দাগ পর্যন্ত বুঝতে পারছেন কিনা? লাল দাগ পর্যন্ত এই যতটুকু আমি আনছি স্লাইডের মধ্যে সেটা কি বুঝতে পারছেন কিনা? হুম, জি বুঝতে পারছেন, ভেরি গুড। তাহলে দেখেন মাই ফাংশন 5, এটা ক্লাউড আইটি বইয়ের রিকারশন চ্যাপ্টারের একটা ইয়া। তো মাই ফাংশন 5 যখন আমি কল করব সে এখানে 5 চলে আসলো। খেয়াল করেন 5 যখন চলে আসবে তখন কি ঘটবে? তখন 5 ইকুয়াল ইকুয়াল 0। আচ্ছা, 0 কি হইল? এই যে কাউন্টারের মান তো 5, তার মানে এতটুকু পোর্শন কাজ করবে না। তাহলে এখানে আসবে ইন ইন কি ইন্টিজার ভ্যালু টু প্রিন্ট, মাঝখানে একটা স্পেস হবে। মাই ফাংশন 5 মাইনাস 1 4 হইল। এই বেচারা যখন 4 হবে মাই ফাংশন, তখন কি এই প্রিন্টে যাবে? অবশ্যই যাবে না। কারণ কি, মাই ফাংশন এই 4 মাইনাস 1 নিয়ে আবার কল করবে, মানে 5 মাইনাস 1 নিয়ে আবার কল করবে, মানে 4 হিসাবে কল হবে। সে এই প্রিন্টে যাবেই না, সেই প্রিন্টে কি করবে না? যাবেই না। এখন এখন তাহলে কি করবে? সে যেহেতু এই প্রিন্টে যাবে না, তাহলে সে কি স্টেকে রাখা শুরু করবে। কিভাবে স্টেকে রাখবে দেখেন। প্রথমে রাখবো 5 আসলো, কাউন্টার 5, 5 মাইনাস 1, তাহলে আচ্ছা আচ্ছা, এটার প্রবলেম গোল হলো আমি প্রিন্ট করব। এটার প্রবলেম গোল কি? আমি প্রিন্ট করব কি? আমার 5 পর্যন্ত আমি ইনপুট নিলাম, 5 আমি প্রিন্ট করব 0 1 2 3 4, এটা আমি প্রিন্ট করব। আমি আবারও বলছি, আমার এখানে আমি 5 পর্যন্ত ভ্যালু ইনপুট নিলাম, আমি প্রিন্ট করব 0 1 2 3 4, এটা প্রিন্ট করতে চাই। তাহলে দেখেন মাই ফাংশন 5 মাইনাস 1 প্রথমে, মানে 4 4 গেল। তাহলে আমি যদি এটাকে করি মাই ফাংশন 4 আসবে প্রথমে, তারপর কি আসবে? মাই ফাংশন 3 আসবে, তারপরে কি আসবে? মাই ফাংশন 2 আসবে, তারপরে 1 আসবে, ফাইনালি 0 আসবে। আচ্ছা, এখন যখন এই যে দেখেন এখানে লিখে দিছি দ্য নেক্সট স্টেপ কল দ্য স্টেক ইউজেস দ্য রিটার্ন ভ্যালু প্রিন্ট 0 দেন সাপ্লাইজ ইট হোয়েন কল 1 দ্যাট রিপিট। মানে এই জিনিসগুলো আপনারা একটু পড়বেন। হ্যাঁ, এটা আমি জাস্ট আপনাদেরকে ডিটেলস আমি একটু বুঝাই দিই। তাহলে কি করলো? মাই ফাংশন 0 1 2 3 4 কল তো হলো নিচ থেকে, তাহলে নিচ থেকে যদি জমে তাহলে কি হবে? মাই ফাংশন 4 3 2 1 0 এভাবে হবে।
অথবা আমি যদি আগের প্রবলেমটার মতো আপনাদেরকে দেখাই তাহলে কি হবে, মাই ফাংশন, আমি যে আগের প্রবলেমটার মতো দেখাই যে মাই ফাংশন 4 আসলো, প্রথমে তো 5, মাই ফাংশন 5 দিয়ে কল হইলো, 5 দিয়ে কল হলো মেইন থেকে, তাহলে মেইন থেকে 5 দিয়ে কল হইলে সেটা কোথায় আসবে, মেইন ফাংশন 5 দিয়ে কল হইলো সেটা চলে আসলো আমার ইন্টিজার 5-এ, 5 চেক করে এখানে 4-1 থেকে কল হইলো, যাই হোক। তাহলে 4, তারপরে কি মাই ফাংশন 3, মাই ফাংশন 2, মাই ফাংশন 1, মাই ফাংশন 0, এভাবে কল হইলো। তারপরে সে কী করবে, যখন 0 পাইলো তখন বেচারা এই রিটার্ন করা শুরু করলো, তখন মাই ফাংশন 0, তারপরে কি এই কাজটা শেষ, ওর বেচারার কাজ শেষ, ওর যখন কাজ শেষ হবে তখন এই প্রিন্টের কাজ শুরু হবে। তাহলে প্রিন্টের কাজ যে এই যে এতবার যে ও নিজে নিজে কাজ করলো সেই কাজটা কি স্টেকে আছে। সো স্টেক থেকে, হ্যালো, আমি একটু কাজে আসছি, ব্যস্ত, হ্যাঁ একটু পরে যাচ্ছি। তাহলে এই যে ফাংশনটা, হ্যাঁ, তো এবার কি 0 থেকে সে উল্টাভাবে চলা শুরু করবে, যখন 0-র ক্ষেত্রে আসবে তখন তো ভ্যালুটা 0 ছিল, সো ভ্যালু টু প্রিন্ট, এই যে এখানে ভ্যালু টু প্রিন্টের মধ্যে সে কত রাখছিল, সবার প্রথম ভ্যালুটা রাখছিল, তাই না, ভ্যালু টু প্রিন্ট, তাহলে পপ করা শুরু করবে, পপ, এটা কি ঢুকলো, সবার নিচের ভ্যালু মাই ফাংশন 5, সবার উপরের ভ্যালু মাই ফাংশন 0, সো উপরের ভ্যালু থেকে কি পপ করা শুরু করবে, তো যখনই সে পপ করা শুরু করবে তখন কি 0 প্রিন্ট হবে, তারপর 1-এর জন্য 1 প্রিন্ট হবে, 2 প্রিন্ট হবে, 3, তারপরে 4, এভাবে করে করে প্রিন্ট করে দিবে। এইভাবে সে বেসিক্যালি স্টেকে রাখে। তাহলে স্টেকে কীভাবে রাখে ব্যাপারটা কি বুঝছেন, রেখে কিভাবে পপ করে, আমি আবারও বলছি, বড় ভ্যালুটা থেকে ছোট ভ্যালু এভাবে রাখে, পরে উপরেরটা ধরে ধরে পপ করা শুরু করে। আমরা যদি এভাবে স্টেকের মধ্যে নিচে নিচে রাখি তাহলে 1 নম্বর সিরিয়ালে এটা রাখছে, 2 নম্বর সিরিয়ালে এটা, 3 নম্বর সিরিয়ালে এটা, 4 নম্বর সিরিয়ালে এটা, 5 নম্বর সিরিয়ালে এটা, এভাবে রাখছে, রাইকা এখান থেকে পপ করা শুরু করছে, পপ 1, তারপরে পপ 2, এটা 1 লেখা দিই বুঝতে সুবিধা হবে, পপ 2, তারপরে কি পপ 3, এভাবে পপ করা শুরু করে। তাহলে পপ করা মানে আমার মেইন কাজটা হওয়া, তাহলে পপ করা মানে এখানে বেসিক্যালি কি প্রিন্ট করা, সো সে প্রিন্ট করতেছে, পপ 1 প্রিন্ট করলো 0, পপ 2 প্রিন্ট করলো 1, 2, 3, 4, এভাবে সাধারণত পপ করা শুরু করে দিল। তাহলে কিভাবে স্টেকে রাখে রিকারশন এবং কিভাবে প্রিন্ট করে সেই জিনিসটাকে আপনারা বুঝছেন, সবাই 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 একটু বলেন, সবাই একটু বলেন যে বুঝছেন কিনা, সবাই একটু বলেন। সবার কাছে আমার এখন মানে অ্যান্সারটা চাওয়া হলো যে এই জিনিসটা বুঝছেন কিনা, যে কিভাবে তাহলে আমার পপটা হচ্ছে, কিভাবে স্টেকে রাখতেছি এবং কিভাবে পপ হচ্ছে, এই জিনিসটা বুঝছেন কিনা একটু বলেন। আমার এরপরে হলো আমাদের আরেকটা ডিফিকাল্ট প্রবলেম দেখাবো, কঠিন সমস্যা। আমি আবারও বলছি যে যখন কলটা হচ্ছে তখন সে স্টেকে দখল করে নিচ্ছে জায়গা, ফাইনালি স্টেকে দখল করার শেষে যখন সে পপ করা শুরু করতেছে তখনই সে রেজাল্টটা জেনারেট করতেছে, অর্থাৎ যখন আমার স্টেকটা থেকে এমটি হচ্ছে, পপ করা শুরু করতেছে, তখনই রেজাল্ট জেনারেট হচ্ছে। সাধারণত এভাবেই রিকারশন কাজ করে থাকে, সাধারণত কি এভাবেই রিকারশনগুলো কাজ করে থাকে। আচ্ছা, আমি যদি আরেকবার বুঝাই জিনিসটাকে, হ্যাঁ হ্যাঁ, ফর লুপকে রিপ্লেস করা যেতে পারে, হ্যাঁ আমি আবারও বলছি যে রিকারশন একটা লুপের রিপ্লেস, রিকারশন কি লুপের রিপ্লেস, রিকারশনে কিছু সুবিধাও আছে
কিছু অসুবিধাও আছে। তো আমাদের যে এই রিকারশান সে সবসময় কী হবে, রূপের রিপ্লেস হবে। তাহলে আমরা যদি রিকারশানের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দেখি তাহলে কি দেখব? আচ্ছা আচ্ছা এখন আমি যে প্রবলেমটা দেখাবো একটু পরে, এই প্রবলেমটা দেখানোর সাথে সাথে আপনারা পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন একজন প্রশ্ন করছে লুপিং এবং রিকারশনের মধ্যে কোনটা বেটার। আগে আমরা একটু দেখি। অ্যাডভান্টেজ অফ রিকারশন, ইট মেক্স আওয়ার কোড শর্টার অ্যান্ড ক্লিনার। কোডটারে কী করে শর্টার অ্যান্ড ক্লিনার। রিকারশন ইজ রিকোয়ার্ড টু প্রবলেম কনসার্নিং ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যাডভান্স অ্যালগোরিদম সার্চ এস গ্রাফ অ্যান্ড ট্রি ট্রাভার্স। সো ট্রি ট্রাভার্স এবং গ্রাফ যখন করব ওখানে ফর লুপ ইউজ করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। আমি আবারও বলছি, যখন আমরা ট্রি ট্রাভার্স এবং অ্যাডভান্স ডাটা স্ট্রাকচারের কাজ করব তখন মাস্ট বি রিকারশন লাগবেই। কারণ রিকারশন কি ট্রাভার্স করে, স্টেকের মতো ব্যাক ট্র্যাকিং করে, বা ট্রি ট্রাভার্সে খুবই সুবিধা হয়। সো এই ক্ষেত্রে আমরা যখন সিকোয়েন্সিয়াল ডাটা স্ট্রাকচার না ইউজ করে আমরা যখন কি মানে আমরা যখন মানে হায়ারার্কিক্যাল ডাটা স্ট্রাকচার ব্যবহার করব তখন রিকারশনটা খুবই কাজে দিবে। সো ইস টেক্স এ লট অফ স্টেক স্পেস, মানে স্টেকে অনেক জায়গা নেই। আমরা একটু আগে দেখলাম না কত জায়গা নিছে। সো ইটারেটিভ মানে নর্মাল ফর লুপের থেকে এই রিকারশনটা স্টেকে অনেক বেশি জায়গা নিয়ে থাকে। দ্যাট ইজ হোয়াই এটা মাঝে মাঝে ফর লুপের মতো ইফিসিয়েন্ট না। কিন্তু সুবিধাটা কোথায়, যখন আমরা ট্রি জেনারেট করব তখন সুবিধা। হ্যাঁ, এটা প্রসেসর টাইম থেকে অনেক নেয়, কারণ এটা খুব কমপ্লেক্স, অনেকবার ক্যালকুলেশন করে, সেজন্য এইটা। হ্যাঁ, আর ডিবাগে অনেকটা ঝামেলা। রিকারশন দেখবেন একটু ডিফিকাল্ট, ডিবাগে একটু ঝামেলা হয়। এই হলো আমার রিকারশনের অসুবিধা। আচ্ছা গেল এটা। সো আমরা এখন একটা প্রবলেম দেখব, ডাবল রিকারশন কিভাবে কাজ করে। হ্যাঁ, আমরা ফিবোনাকি কি জানি যে 0 1 1, তাহলে 0 আর 1 যোগ করলে কত হয় 1, এই দুইটা আবার যোগ করলে হয় 2, আমার 1 and 2 আবার যোগ করলে হয় 3, 2 আর 3 যোগ করলে কত হচ্ছে 5। এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটাকে আমরা বলবো ফিবোনাচ্চি। এই জিনিসটাকে কি বলবো, ফিবোনাচ্চি সিকোয়েন্স। ফিবোনাচ্চি সিকোয়েন্স বলবো। তো কিভাবে ফিবোনাচ্চি সিকোয়েন্স কাজ করে সেটার জন্য আমরা একটা প্রবলেম দেখি। সবাই একটু মনোযোগ নিয়ে বসবেন। এখন আমি যে সমস্যাটা দেখাবো এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট সমস্যা। আচ্ছা, এখন সবাই আমার একটু উত্তর দেন তো। এখানে দুইটা ফাংশনকে কল করছি। কয়টা ফাংশনকে? একবার এটাকে কল করছি প্লাস এই সেকেন্ড অংশটাকে কল করছি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলেন। আচ্ছা আমি ক্লাস নিচ্ছি তো, হয়তো 1 ঘন্টা পরে ফোন দিন। হ্যাঁ, সো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কি করতেছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমরা সেটা একটু খেয়াল করি। দেখেন এই ব্যাপারটাতে ফাংশন দুই সেম ফাংশনকে মানে সেম ফিবকে একবারও কল করতেছে একবারও। এখন আমাকে একটু বলেন তো যে দুইটা ফাংশন কি সিকোয়েন্সিয়ালি মানে একটার পর একটা কল হবে, নাকি একটা ফাংশন পুরা শেষ করে আইসা পরের ফাংশনটা কল হবে? মানে অ্যাকচুয়ালি আপনাদের কি হয় যে একটা ফাংশন পুরা শেষ করে এই এই 1 নম্বর ফাংশনটা পুরা শেষ করে আইসা পরের ফাংশনটা ওরে কল করবে, সেটা ঘটবে? নাকি দুইটা ও একবার ও একবার ও একবার ও একবার এভাবে কল করবে? কিভাবে কল হবে বলেন তো, বলেন তো কিভাবে কল হবে? দুইটা ফাংশন কি প্যারালালি কল হবে, নাকি একটা পুরো শেষ করে এসে আরেকটা কল হবে সেটা বলেন।
আচ্ছা, না, দুইটা একসাথে হবে না, দুইটা একসাথে হবে না, ব্যাপারটা একটু ডিফারেন্ট, একটু ডিফারেন্ট। দুইটা একসাথে হলেও আমরা এখন ধরে নিব দুইটা একসাথে হবে না। দেখেন ব্যাপারটা কিভাবে ঘটে। হ্যাঁ, একটা শেষ করে পুরোটা ধরেন, ব্যাপারটা এরকম যে একটা সিকোয়েন্স পুরো শেষ করে সে রিটাইপ করে পরের সিকোয়েন্সে যাবে, অনেকটা ট্রি স্ট্রাকচারের মতো, অনেকটা ট্রির মতো। ট্রিতে যখন লেফট রাইট সাইডে আমি ঢুকি, সে পুরো রাইট কমপ্লিট করে লেফটে ঢুকে, তাই না? ইন অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডারে আমরা পড়েছিলাম না? সো এরকম দুইটা ফাংশন যখন কল হবে তখন কি ঘটবে সেইটা আমি একটু এখন আপনাদেরকে গ্রাফিক্যালি দেখাবো। হ্যাঁ, গ্রাফিক্যালি দেখায় রেজাল্ট বাইর করবো। ধরুন আমি 5 পাঠাইলাম, ফাংশনে কত পাঠাইলাম? 5। তাইলে কি ঘটে দেখেন, প্রথমে 5 আইলো, 5 লেস দেন ইকুয়াল টু 1, লেস দেন অর ইকুয়াল টু 1, এটা মিথ্যা, তাহলে এখানে চলে আসবে। আসার পর ব্যাপারটা এরকম ঘটবে দেখেন, ফিব 5, তখন এই ফাংশনটা দুই ভাগে ভাগ হবে। একটা হলো যে কি ফিব 5 মাইনাস 1 দ্যাট ইজ 4, আর একটা হলো ফিব 5 মাইনাস 2 মানে ফিব 3। এতটুকু বুঝছেন? এটা বুঝছেন ফাংশনটা কীভাবে কল হচ্ছে? এটা বুঝছেন? এই লাইনটুকু বুঝছেন কি বলেন তো? এই লাইনটা বুঝছেন কিনা? এই 2 নম্বর লাইনটা কি সবাই বুঝছেন কিনা? মানে এই লাইনটা সবাই বুঝছেন কিনা একটু বলেন। যে ফিব 5 হলো বাইরে আসা 5 মাইনাস 1 4, পরেরটা হলো ফিব 5 মাইনাস 2 মানে ফিব 3। জিনিসটা কি বুঝছেন কিভাবে করলাম এটা? আচ্ছা, ভেরি গুড, ইয়েস, ভেরি গুড, হ্যাঁ, ভেরি গুড। এখন দেখেন কি করবে, এখন এই ফিবে ঢুকলো, এখন কি এই ফিব প্রথমটা কল হবে, যখন এই বেচারা কল হবে, আচ্ছা, যখন আমি একে কল করব, সে কিন্তু এটা নিয়ে আর কাজ করবে না, সে আর এটা নিয়ে কাজ করবে না, সে এই ফিব 4 নিয়েই পুরা কাজ করতে থাকবে। দেখেন কিভাবে কাজ করবে, ফিব 4 পাঠাইলাম, ফিব 4 পাঠানোর সাথে সাথে এটা হয়ে যাবে 4 মাইনাস 1, অর্থাৎ এটা হয়ে যাবে আমার ফিব 3, আর এখানে হয়ে যাবে 4 মাইনাস 2 অর্থাৎ ফিব 2। এখন যখন এই ফিব 3তে আমি চলে আসলাম, তখন সে এইটা নিয়ে চিন্তা করবে না, তখন শুধু এই ফিব 3 নিয়ে চিন্তা করবে। তাহলে কি হবে, ফিব 3 পাঠাইলাম, এখানে আসলো, তাহলে 3 মাইনাস 1 অর্থাৎ পাইলাম ফিব 2, আর 3 মাইনাস 2 মানে পাইলাম কত, ফিব 1। সে এখন আবার এটা নিয়ে কাজ করবে না, এখানে চলে আসবে ফিব 2 মানে কত, 2 মাইনাস 1 মানে ফিব 1, আর এটা হলো ফিব 0। আর কি কাজ করবে? করবে না। তখন সে উল্টা হয়ে এখানে আসলো, এখান থেকে ঘুরতে 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 এখানে দেখলো যে এরা তো কাজ শেষ নাই, তখন সে আবার এইটার কাজ ধরবে। ধরে ফিব 2 মানে কত, 2 মাইনাস 1 মানে ফিব 1, আর ফিব 2 মাইনাস 2 মানে ফিব 0। আবার এখানে আসলো, উল্টে এখানে এসে দেখলো না এই দিকের কাজ তো সে করে নাই, তখন সে আবার এই দিকের কাজটা শুরু করবে। তাহলে ফিব 3 মানে কত, 3 মাইনাস 1 দ্যাট ইজ ফিব 2, আর এখানে ফিব 3 মাইনাস 2 মানে ফিব 1 মানে কাজ শেষ। তারপর ফিব 2 আবার কি হবে, আবার কাজ করবে, ফিব 2 মানে ফিব 1, আবার হলো ফিব 0। এইভাবে হলো সে সিকোয়েন্সিয়ালি ট্রি আকারে দুইটা ফাংশনে পুরো কাজ করে ফেললো। এতটুকুই বুঝছেন কিনা বলেন? এতটুকু বুঝলে আমি এখন মান বসাবো, মান বসালে দেখেন কি সুন্দর করে আমাদের রেজাল্ট আমরা পেয়ে যাই। সবাইকে এতটুকু বুঝছেন? হ্যাঁ, এতটুকু বুঝছেন যে কিভাবে কাজটা করলো, আমার ট্রি স্ট্রাকচারে দুইটা ফাংশন নিয়ে সে কীভাবে কাজ করলো, এটা বুঝছেন? তাহলে পরীক্ষার খাতায় যদি এরকম আসে, আমরা এরকম ভাগ করে দেখাইতে পারবো না যে একটা ভ্যালু দুইটা ফাংশনে কাজ করে, পর আমরা ডাইন সাইড নিয়ে কাজ করে করে যখন লেস দেন 1 ও লেস দেন মানে 1 আর 0তে চলে আসবে, তখন আমরা থেমে যাব, পরে আবার যেটা বাদ আছে সেটার কাজ করব। মানে যেখানে সে ঢুকবে সেই ফাংশনটা সে শেষ করে পরে আবার ব্যাক ট্র্যাকিং করে অন্যটা নিয়ে কাজ করবে। এই পর্যন্ত বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এখন আমরা স্টেপগুলোকে নিয়ে কাজ করি। আমার সবার লাস্ট স্টেপে কাজ করছে কে, এইটা না?
এই যে ও সবার লাস্ট স্টেপে ছিল, তাহলে রিকারশন পদ্ধতিতে স্টেক থেকে তাকে দিয়ে শুরু হবে, সে পপ আউট হবে, তাই না? তাই না? সে পপ আউট হবে। তাহলে দেখেন ফিবোনাকি জিরো মানে কত? আমার ফিবোনাকি জিরো মানে জিরো। ইয়েস, ইয়েস, ভেরি গুড উত্তম কুমার। ইফ দেয়ার ইজ থ্রি ফাংশন দ্যাট এভরি রোড তিনটা ভাগে ভাগ হয়ে যেত, ঠিক আছে? তাহলে দেখেন ফিফ জিরো মানে কত? জিরো। কেন জিরো? আমি যদি এখানে জিরো পাঠাই, জিরো লেস দেন অর ইকাল টু ওয়ান মানে সত্য, সত্য হইল, সত্য হইল রিটার্ন এন মানে জিরোই, যেটা এন এর ভ্যালু সেটাই পাঠাবে মানে জিরো। ফিফ ওয়ান, ওয়ান পাঠালাম, তাহলে ওয়ান লেস দেন অর ইকাল টু ওয়ান মানে সত্য, রিটার্ন ওয়ান, ওয়ান। তাহলে এই মানটা পেলে কত? ওয়ান। তাহলে দুইটা মান কি? এই দুইটা ফাংশন বেসিক্যালি তো এই দুইটা ফাংশন, তাই না? এই দুইটা ফাংশন মানেই তো আমার এই দুইটা ফাংশন, এই দুইটা ফাংশন মানেই তো এই দুইটা ফাংশন। তার মানে কি হবে? মাঝখানে যোগ আছে, যোগ করে আমি আউটপুট কত পাইলাম? জিরো আর ওয়ানে ওয়ান, জিরো আর ওয়ানে কত পাইলাম? ওয়ান। ঠিক আছে, এবার উপরে যাই। তাহলে ফিফ টু এর রেজাল্ট অ্যাকচুয়ালি কি? এই দুইটার যোগফলই তো ফিফ টু এর রেজাল্ট, তাই না? একটু আগে আমি দেখাইছি না প্রবলেমগুলোতে যে আগের স্টেপে ফাংশনে যেই রেজাল্টটা জেনারেট হয় পরবর্তী স্টেপের ফাংশনের জন্য আগের স্টেপটাই রেজাল্ট। তাহলে এই দুটো আমার পপ আউট হয়ে গেল, এই দুটো আমার কী হয়ে গেল? পপ হয়ে গেল। পপ মানে সে বাদ। তাহলে তার রেজাল্টটা ওয়ান, সেটা আগের স্টেপের রেজাল্ট। তাহলে ফিবোনাকি টু এর জন্য রেজাল্ট কত আমি পাইলাম? ওয়ান। আর এই যে ফিব ওয়ান, তার জন্য রেজাল্ট তো অলরেডি জেনারেটেড, ওয়ান ইজ ওয়ান মানে ওয়ান। তার মানে ফিফ থ্রির জন্য আমি কত পাইলাম? এই স্টেপ দুটা যোগ করলে যেটা হবে সেটা তো আগের স্টেপের রেজাল্ট। তার মানে ওয়ান আর ওয়ান যোগ করলে পাইলাম টু, সেই টুটা হলো আমার ফিফ থ্রির জন্য রেজাল্ট। এখন আমি আবার এটা ক্যালকুলেশন করি। ফিব ওয়ান, ফিব ওয়ান মানে কত? ওয়ান। ফিফ জিরো মানে কত? জিরো। তাহলে ফিফ টু মানে কত অ্যাকচুয়ালি? টু। তাইলে দুয়ে দুয়ে যোগ করলে এই স্টেপের রেজাল্ট কত হয়? চার। আচ্ছা, এখানে আসি, এখানে এবার এখানে যোগ করি। ফিব ওয়ান আর জিরো মানে জিরো, তাহলে যোগ করলে এখানে আসে আমার ওয়ান। একে একে যোগ এখানে ফিব ওয়ান মানে ওয়ান, একে একে যোগ করলে আমার হয় দুই। আচ্ছা, তাহলে এখন আমার দেখেন তো আমি কোথায় একটা ভুল করছি। এই যে দেখছেন ভুলটা কোথায় করছি? এই যে ফিফ টু মানে জিরো আর একে যোগ করলে আমার হবে ওয়ান, জিরো আর একে যোগ করলে হবে ওয়ান। ইয়েস, ভেরি গুড। তাহলে এটা হবে ওয়ান। তাহলে দুই আর একে যোগ করলে এটা চার না হয়ে এটা হবে আমার থ্রি, এটা হবে কত? থ্রি। তাহলে এই তিনে আর দুইয়ে যোগ করলে আমার হবে ফাইভ। এখন দেখেন আমি যদি প্রতিটা স্টেপ ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমার সেই ভ্যালুগুলো ইজিলি চলে আসবে। সো এভাবে ফাইনালি আমি ফাইভ ভ্যালুটা ফাইভ মানে ফাইনালি ফাইভ ভ্যালুটা পেয়ে গেলাম। সো স্টেক থেকে পপ করে করে রেজাল্টটা কীভাবে জেনারেট করে আর দুইটা ফাংশন হলে কিভাবে আমাদের ট্রি স্ট্রাকচারটা হবে এটা কি আমরা বুঝছি? সবাই কি এখন বলেন সবাই বুঝছেন কি না এই ব্যাপারটা? এতটুকু ব্যাপার রিকারশনে আমরা বুঝছি কি না? সবার কাছে আমার প্রশ্ন যে রিকারশনের এই ব্যাপারটা আমি বুঝছি কি না? হ্যাঁ, উত্তম কুমারের প্রশ্নটার অ্যান্সার আমি এখনই দিচ্ছি। হ্যাঁ, বাকিটা সবাই বলেন বুঝছেন কিনা। ফাইভ ইলেভেন্ট মানে হলো যে
মানে নং অফ এলিমেন্ট মানে লাস্ট এলিমেন্ট পর্যন্ত কি ভ্যালুটা আসে। উত্তম কুমার ভাই আপনার প্রশ্ন হলো পপ সিকোয়েন্সটা কিভাবে হবে। দেখেন আমি যদি এখানে পপ সিকোয়েন্স করি তাহলে 1 আর 0 এই প্রথম সবার লাস্টেরটা পপ হবে, তাহলে এই দুইটা জিনিস প্রথম পপ হইল। মেমোরি থেকে ফিবোনাকি 0টা পপ হইল, পাইলাম 0। ফিবোনাকি 1টা পপ হইল, সেটা হলো 1। তাহলে 0 আর 1 যোগ করলে আমরা কত পাবো? আমরা 1 পাবো। আচ্ছা আমাদের বের করতে বলছে কি, একজন প্রশ্ন করতেছে, আমাদের বের করতে বলছে 5 মানে রেজাল্টটা যেখানে 5 আসবে সেই পর্যন্ত ফিবোনাকি সিরিজটা বের করতে বলছে। রেজাল্টটা যেখানে 5 আসবে সেই পর্যন্ত ফিবোনাকি সিকোয়েন্সটা বের করতে বলছে, এটা হলো প্রশ্ন। আচ্ছা তাইলে আমরা ফিবোনাকি সিরিজ বের করার জন্য এই ইকুয়েশনটা আমরা জানি। কেমনে জানি? যে তার আগের রেজাল্টটা অর্থাৎ n-1 এবং তার আগের রেজাল্টটা অর্থাৎ n যেই রেজাল্টটা আমরা পাবো তার আগের রেজাল্টটা এবং তার আগের রেজাল্টটা অর্থাৎ n-2, এই দুইটাকে যদি আমি যোগ করি তাইলেই তো এই পরের রেজাল্টটা পাবো, তাই না? ফিবোনাকি সিরিজটা তো তাই বলে যে আগের রেজাল্টটা এবং তার আগের রেজাল্টটা, এই দুইটা রেজাল্টকে আমি যোগ করলে তার পরের রেজাল্টটা পাবো, সেটাই বলছে আর কি। সো n-1 n-2 বসাইলাম। এখন উত্তম কুমারের প্রশ্ন অনুযায়ী স্টেকে সবার লাস্টে আছে কে? ফিবোনাকি 0। তাহলে ফিবোনাকি 0কে আগে পপ করে দিলাম, পাইলাম 0। তারপর পাইলাম ফিবোনাকি 1কে, তাকেও পপ করে দিলাম, পাইলাম 1। দুইটার মধ্যে আমি যোগ করলে পাই হলো 1, ফাইনালি রেজাল্ট। এই যে 1, এইটা হলো আমার ফিবোনাকি 2 এর রেজাল্ট, আগের স্টেপের রেজাল্ট। কীভাবে এই রেজাল্টটা জেনারেট হয় সেটা আমি যে দেখাইছিলাম, রিটার্ন 1 করে করে দেখাইছিলাম না, যে পরের যেটা স্টেপের রেজাল্ট হবে তার উপরের প্যারেন্ট যে আছে তার রেজাল্টটা। তাহলে স্টেকে এখন আছে কে? 52। তাহলে 52কে পপ করলে রেজাল্ট পাই কত? 1। আর এখানে ফিব 1 তারপরে আছে, ফিব 1কে পপ করলাম, তাও রেজাল্ট পেলাম 1। তাহলে একে একে যোগ করে ফাইনালি ফিব 3 এর জন্য আমি রেজাল্ট পেলাম কত? 2। এখন ফিব 3 পপ করলাম, তারপর আবার এই সিকোয়েন্স থেকে পপ করলাম, এভাবে পপ করে করে একটা সিকোয়েন্স যাবে, যাইয়া এই সিকোয়েন্স আবার নিচ থেকে পপ হবে, অনেকটা ইন অর্ডার প্রি অর্ডারের মতো। এভাবে আমরা স্ট্রাকচারটা আমরা তৈরি করি আর কি বেসিক্যালি। তো জিনিসটা আপনাদের কাছে কমপ্লেক্স লাগতে পারে, কিন্তু আপনি যখন জিনিসটা বুঝে যাবেন বা সিকোয়েন্সটা বুঝবেন তখন ইজিলি লাগবে। সো আজকে যে রিকারশানের 1 ফাংশনগুলো ট্রাই করবেন, মানে একটা ফাংশন দিয়ে যে রিকারশন হয় এরকম 3-4টা প্রবলেম সলভ করবেন, তারপরে 2 ফাংশনের যে রিকারশন হয় সেই প্রবলেমটা সলভ করার চেষ্টা করবেন, আশা করি ক্লিয়ার হয়ে যাবেন। সো এ পর্যন্ত বুঝতে পারছেন সবাই? হ্যালো এভরিওয়ান, সবাই কি বুঝছেন এ পর্যন্ত? হ্যাঁ, ট্রি এর রাইট সাইডটি দিয়ে কি করলাম, মানে রাইটস আমার লেফট সাইড তো এইটার জন্য চলতেছে, সরি আমার লেফট সাইডটা চলতেছে 1 নম্বর ফাংশনটা দিয়ে, আর রাইট সাইডটা চলতেছে আমার 2 নম্বর ফাংশনটা দিয়ে। তাহলে দুইটা ফাংশনই তো একসাথে করে আমার এই ফাইনাল রেজাল্টটা হবে, তাই না? সো 2 নম্বর ফাংশনের জন্য আমার কি করতেছে, সেইটা হলো আমার লেফট সাইডটা, আর 1 নম্বর ফাংশন দিয়ে আমার রাইট সাইডটা করতেছে। সো এই দুইটা মিলেই আমার এই কাহিনীটা হচ্ছে আর কি। হ্যাঁ না, 0 1 2 3 5 তো আমি এটা দিয়ে পাই নাই, আমি দুইটা মিলায় পাইছি। আপনি দেখেন এখানে আমি 3 পর্যন্ত পাইছি আর এখানে পাইছি 2, তাহলে 3 আর 2 যোগ করে ফাইনালি আমি 5 পাইলাম। আপনি প্রতিটা যোগ করে করে যান, দেখবেন যে ফাইনালি 5 পাবেন। এই হলো আমাদের কাহিনী। সো এটা আপনি একবারে মাথায় ঢুকবে না, আপনি আজকে সিঙ্গেলটা প্র্যাকটিস করবেন, সিঙ্গেলটা ভালো মতো প্র্যাকটিস করে এই ভিডিওটা আরেকবার দেখবেন। রিকারশন একটু ডিফিকাল্ট, সো এই ডিফিকাল্ট জিনিসটা আপনাকে আরেকবার দেখতে হবে, দেখলেই আপনি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন। এখন আমি পরীক্ষায় আসছে এমন একটা এমসিকিউ প্রবলেম দেখাবো। আচ্ছা কিসের সাথে মিলে, আচ্ছা আমি অ্যান্সারটা কেটে দেই। এখানে বলছে যে এই ফাংশনটা কি করে, মানে নিচে কোনটার সাথে মিলে, কোনো ভ্যালু দেয় নেই। যদি এরকম আসে আমি ভ্যালু ধরে নিব তখন, তাহলে আমি ধরে নেই x3 y2। তাহলে দেখেন ফাংশনটা কি ঘটে, প্রথমবার কি ঘটে। হ্যাঁ তাহলে 3 প্লাস ফাংশন 3 1, পরের বার কি ঘটবে
আবার এখানে গেল 3 1, তাইলে 1 ইকুয়াল টু 0 না, তাহলে নিচে আসবে। তাহলে x এর মান কত হবে? থ্রি প্লাস ফাংশন 3,0। এখন আসলো ওয়ার মান কি 0 ইকুয়াল হলো, তখন সে রিটার্ন করে দিল। যখন রিটার্ন করে দিবে তখন আমার এরকম আসবে না? তাহলে এইখান থেকে আমি রেজাল্টটা কি পাইলাম? 3, কারণ এইটা তো আমার রিটার্ন করে দিল, রিটার্নের রেজাল্ট আসলো কি 3। সো এইটা কি পপ হয়ে গেল, পপ হয়ে গেলে আমি রেজাল্ট পেলাম কত? 3 প্লাস পরের স্টেপে কি ও পপ হয়ে গেল, রিটার্নের রেজাল্ট পেলাম কত? আমার 3। তারপরের স্টেপে কি কিছুই না, তাহলে এই দুইটা রেজাল্ট পাইলাম। তাহলে দুইটা রেজাল্ট যোগ করলে আমার কত হয়? 3 3 হলো কত? 6। তাহলে বলছে কার সাথে মিলে? তাহলে দেখো আমি যদি x প্লাস ওয়াই করি তাহলে পাই কত? 5। x প্লাস এক্স ইন্টু যদি ওয়াই করি তাহলে পাই কত? 3 প্লাস 6 9। x ইন্টু যদি ওয়াই করি তাহলে পাই 3 ইন্টু 2 মানে 6। এক্স ওয়াই যদি করি তাহলে কত হবে রেজাল্ট? 3 দুগুণে 6। তাহলে কার সাথে মিলতেছে? আমি পাইছি রেজাল্ট কত? 6। তার মানে পরের দুইটার সাথে মিলতেছে, তাই না? এই দুইটার সাথে মিলে, তাহলে আমার রেজাল্ট কি হবে? সি অথবা ডি, এই দুইটাই আমার রেজাল্ট, সি অ্যান্ড ডি। তাহলে ব্যাপারটা বুঝছেন কিভাবে আমি স্টেকে রাখলাম এবং কিভাবে আউটপুটটা বের করলাম রিকারশনটার? বুঝছেন? আপনাদেরকে একটু আগে শিখাইলাম যে আমরা রিকারশন আউটপুট কীভাবে বের করি। সো স্টেকে রাখছি, কীভাবে রাখছি? এরকমভাবে রাখছি। তাহলে পপ হবে কে প্রথমে? সে পপ হবে। তাহলে এরকমভাবে আমার রেজাল্টটা জেনারেট হবে। আচ্ছা, পপিং বুঝলেন না? না, ভেরি গুড। এখানে আসলো, তাহলে এখানে রিটার্ন কে? 3 না? রিটার্ন এখানে এই যে 3, হ্যাঁ, এটার জন্য আমরা কী পাইছিলাম আসলে? রিটার্ন 3 প্লাস ওই ফাংশনটা। তাহলে এ 3 রেজাল্ট জেনারেট করছে, 3 রেজাল্ট জেনারেট করলো। এই ফাংশনটা তার কী হবে? পপ হবে। পপ হইলে আমার রেজাল্ট কি? রিটার্ন 3 পাইলাম। 3 পাওয়ার পরে এই ফাংশনটা অ্যাকচুয়ালি কি উপরের থেকে আসছে, সে উপরে চলে যাবে। উপরে 3 প্লাস 1 সেও পপ হয়ে গেল, তাহলে সেও কি জেনারেট করে গেছে? 3 জেনারেট করে গেছে। তো দুইটা ফাংশন অ্যাকচুয়ালি কি যোগ জেনারেট করে গেছে, প্লাস, তার মানে তাদের মধ্যে যোগ হবে, হইলে 6। ওই যে আগে যে আমি একটু আগে যোগ করে দেখাইছি ওইটার মতোই আর কি। হ্যাঁ, একটু প্র্যাকটিস করতে হবে, রিকারশন একটু ডিফিকাল্টিস, সেজন্য আপনাকে কীভাবে স্টেকে রাখে এবং কীভাবে পপ করে এই সিকোয়েন্সটা বুঝতে হবে। যেটা আপনাদেরকে 4টা প্রবলেম বুঝাইছি, আর পরীক্ষায় আসছে এমন একটা প্রবলেম বুঝাইছি। সো এই 4টা প্রবলেম আবার ভালো করে 2বার ভিডিওটা দেখবেন যে কীভাবে স্টেকে রাখতেছে, কীভাবে পপ করতেছে, করে আপনারা নেট থেকে কয়েকটা প্রবলেম দেখে নিলেই আশা করি পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন, একদম পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবেন। সো এভাবেই হলো রিকারশনটা কাজ করে। সো ফাংশন অ্যান্ড রিকারশন এই দুইটা জিনিস বুঝছেন সবাই? এভরিবডি, সবার কাছে উত্তর জানতে চাচ্ছি, ফাংশন অ্যান্ড রিকারশন এই বেসিক জিনিস দুইটা কি বুঝছেন? সবার মাথায় ঢুকছে? তো যতটুকু ঢুকুক না কেন এই ব্যাপারটা হলো আপনাদেরকে নিজেদেরকেই বাকি ব্যাপারগুলো একটু প্র্যাকটিস করতে হবে। কোথায়? এই কয়েকটা ফাংশন দেখে দেখে আজকেই প্র্যাকটিস করেন, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, সো এই ভিডিওটা প্লিজ আরেকবার একটু দেখবেন, আজকে আরেকবার দেখে কীভাবে স্টেকে রাখতেছি, কীভাবে রিকারশনটা পপ হচ্ছে, কীভাবে ডাবল রিকারশন কল হচ্ছে, সেই জিনিসটা একটু বুঝলে আশা করি আপনাদের পুরো সমস্যাটা হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা,
আপনি যদি ডাবল রিকার্শনের ট্রি জেনারেশনটা আর ভ্যালু জেনারেশনটা বুঝতে পারেন, তাইলে আপনি দুইটা দুইটা করে একসাথে করে ফেলে আপনি বুঝতে পারবেন যে সিকোয়েন্সটা কি। হ্যাঁ, আচ্ছা, আমি আজকে আর পয়েন্টারটা পড়াইলাম না, আপনাদের মাথায় বেশি গন্ডগোল হয়ে যাবে, রিকার্শনটা একটু ডিফিকাল্ট। আচ্ছা, প্রিন্টএফ সিকোয়েন্সটা কি ইফের বাইরে হবে না ভিতরে? না না, অবশ্যই ইফের ভিতরে দিব। হ্যাঁ, ইফের বাইরে দিলে তো হবে না, ইফের ভিতরে দিব, এবং ফাংশনটা পুরা কল হয়ে গেলে শেষ হইলে প্রিন্ট করা শুরু করবে। মানে মেইন ফাংশনের নিচে আমরা দিতে পারি। হ্যাঁ, ফাংশন শেষ হয়ে গেলে তারপর প্রিন্ট করা শুরু করবে মেইনের নিচে, কোনো সমস্যা নাই, বের হয়ে যাবে। সো এই জিনিসটা একটু নেটে দেখবেন, আর তাইলে আরও বেশি ক্লিয়ার হবেন। সো পয়েন্টারটা আমি নেক্সট ক্লাসে নিব, খুব সম্ভবত কালকেই ক্লাস নিব, আমি জানাই দিব সকালবেলা, কালকে সকালে আমি জানাই দিব। হ্যাঁ, কালকে যে ক্লাস নিব, কালকে আমাদের সি প্রোগ্রামিং শেষ হবে। কালকে আমরা পড়ব পয়েন্টার অ্যান্ড স্ট্রাকচার অ্যান্ড এনাম, এই তিনটা জিনিস আমরা দেখব। তিনটা জিনিস খুব কম সময় লাগবে। তারপরে এই তিনটা জিনিস দেখা শেষ হলে আমরা বিগত বছরের কিছু প্রশ্ন সলভ করব। হ্যাঁ, বিগত বছরের কিছু প্রশ্ন সলভ করব, অর্থাৎ 1 ঘন্টা পড়াবো, আধা ঘন্টা হলো বিগত বছরের প্রশ্ন সলভ করব। সলভ করার পরে আমরা কয়েকটা সি প্রোগ্রামিংয়ের সলিউশন দেখাবো, তারপর আপনারা পড়তে থাকবেন। সো আজকে এ পর্যন্তই, থ্যাংক ইউ এভরিওয়ান। নেক্সট প্রবলেমে আমরা জানাই দিব। হ্যাঁ, নেক্সট ক্লাসটা কালকে সকালে জানাই দিব। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।